আইপ্যাক কাণ্ডে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। যা ঘিরে এখন শুধু রাজ্যই নয়, উত্তাল দেশের রাজনীতিও। অন্যদিকে এসআইআর শুনানি ঘিরে সমানে উত্তাপ বাড়ছে এই রাজ্যে। নিত্যদিন শুনানির ডাক পাচ্ছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। বাড়ছে হেনস্থা, চরমে উঠছে ভোগান্তি। কবি থেকে ক্রিকেটার, প্রাক্তন নৌসেনা প্রধান থেকে নেতা অভিনেতা, এসআইআর শুনানিতে ডাক পাচ্ছেন অনেকেই। মোহাম্মদ সামির পর এবার এই তালিকায় নাম জুড়ল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লারও। সূত্রের খবর, গত 7ই জানুয়ারি হাওড়ার শালকিয়ার শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হয়েছিল তাকে, কিন্তু বাংলার ক্রিকেট দল নিয়ে ব্যস্ত থাকায় তিনি সেখানে যেতে পারেননি। এই নিয়ে তার সঙ্গে কথা হয়েছে সংশ্লিষ্ট বিএলও ও ইআরওর সঙ্গে। সেখান থেকে তাকে সুবিধামতো সময়ে আসতে বলা হয়েছে। সূত্রের খবর, 2002 সালের ভোটার তালিকায় বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার বাবার নাম ছিল না, সেজন্য ম্যাপিং এর সমস্যা হওয়ায় ডেকে পাঠানো হয়েছে তাকে। শুধু প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতনই নন, নথি যাচাইয়ের শুনানিতে ডাকা হয়েছে প্রাক্তন জাতীয় ফুটবলার কমচন দত্ত, অলোক মুখোপাধ্যায়, মেহতাব হোসেনকেও। সোমবার এ নিয়ে ভবানীপুর ক্লাবের ময়দান টেন্টে প্রতিবাদে সামিল হন প্রাক্তন ক্রীড়াবিদদের একাংশ। মোহাম্মদ সামি ইন্ডিয়ান ক্রিকেটার, সবাই চিনে থাকে। তারপরে কমটন দত্ত, পরিচিত ফুটবলার। কি হয়েছে তার? কমটন এবং কমটনের মিসেস দুজনকেই হিয়ারিং এর কল করা হয়েছে। তাদের কি 2002 তে নাম ছিল না এরকম? নিশ্চয়ই ছিল। কমটন আজকের ছেলে, রিটায়ার করে গেছে, আমাদের মতো 70 বছর বয়স হতে চলবে। মেহতাব হোসেন, এরকম অনেক পরিবারের লোকেদের হয়রানি করা হচ্ছে। একটাই দাবি যে বৈধ ভোটার যেন ভোট দিতে পারে, আর এরকম প্রাক্তন খেলোয়াড়দের যদি ডাকা হয় সেটা খুব দুঃখজনক। যারা ভারতের জার্সি গায়ে খেলেছে তাদেরকে ডাকাটা অন্যায়। এসআইআর শুনানিতে ডাক পাওয়ার পর হেনস্থার অভিযোগ করেছেন প্রাক্তন ফুটবলার অলোক দাসও। আমি ভারতবর্ষে হয়ে খেলেছি, ভারতবর্ষে ক্যাপ্টেন্সিপ করেছি, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেছি, মোহনবাগানে ক্যাপ্টেন্সিপ করেছি, 2002 সালে ভোট দিয়েছি। আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে, কি কারণে ডাকা হয়েছে জানি না। এটা খুব অপমানজনক ঘটনা। তৃণমূলের দাবি, নথি যাচাইয়ে ডাক পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছে, এখানে তারা পড়াশোনা করেছেন, এখানেই তারা পড়িয়েছেন, গড়ে তুলেছেন বাংলা, আজ তাদেরকেই অপরাধীর মতো তলব করা হচ্ছে। এটাই বিজেপির অপমানের রাজনীতি। নির্বাচন কমিশনকে ব্যবহার করে, হয়রানি করে, ভয় দেখিয়ে বাংলার গণতান্ত্রিক কণ্ঠকে মুছে ফেলার অপচেষ্টা করছে বিজেপি। বাংলা দেখছে, বাংলা অচল, মাথা নত করেনি এবং বাংলা এর জবাব দেবে। শুনানির জন্য ডাকা হয়েছে, ফুটবলারদের ডাকা হচ্ছে, প্রথিতযশা যারা রয়েছেন তাদের ডাকা রয়েছে। আমরা দেখেছি জয় গোস্বামীকে ডাকা হয়েছে, আমরা দেখেছি মাননীয় অমর্ত্য সেনকে ডাকা হয়েছিল, পরবর্তীতে ঠিক করেছে তার বাড়িতে যাবে। মানে হিয়ারিং এর নোটিশ, যিনি নোবেল নিয়ে এসছেন তাকেও একটা হিয়ারিং এর নোটিশ দিতে হবে তার নাগরিকত্ব প্রমাণের জন্য। বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবেন আগামী নির্বাচন। সেই নির্বাচনে আমরা বলতে চাই 2026 বিজেপি ফিনিশ। কোনো না কোনো জায়গায় নামের সমস্যা থাকলে তো ডাকবেই। এর মধ্যে তো সমস্ত জিনিসকে তো ফেস করতে হয়। ব্যাংকে আপনি কেওয়াইসি দেন না, আপনাকে ফিজিক্যালি ব্যাংকে যেতে হয় না, আপনি সাকসেশন সার্টিফিকেট বার করবার জন্য কাগজে বিজ্ঞাপন দেন না। তো একটা সরকারি প্রক্রিয়ার মধ্যে অনেক নিয়ম কানুন থাকে। এটা তো মুদির দোকান নয়, ব্যক্তিগত গেলাম কাউন্টার থেকে কিনলাম চলে এলাম, এরকম গল্পটা নয়। তো স্বাভাবিক সরকারি প্রক্রিয়ার যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেখানে যদি কোনো বিচ্যুতি থাকে, তা রাজনৈতিক দলের প্রয়োজন হচ্ছে সরাসরি গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার। তাতে যদি তারা সন্তুষ্ট না হয়, সুপ্রিম কোর্টে চলে যাবে। এসআইআর শুনানি নিয়ে হেনস্থার অভিযোগ তীব্র হওয়ায় অস্বস্তি বাড়ছে কমিশনে। স্যারের এখন প্রক্রিয়াতে যেসব অসুবিধা দেখা দিচ্ছে, এর ব্যাপারে কিন্তু আমরা প্রথম থেকে বলে এসেছি। কারণ স্যার বলে কোনো জিনিসই নেই। আইনে লেখা আছে, ইলেক্টার্স রোলসে লেখা আছে যে ইন্টেন্সিভ রিভিশন। এই স্পেশাল জিনিসটি এই ইলেকশন কমিশনের মাথা থেকে বার করেছে কম্পিউটার যুগের সাথে তাল রাখার জন্যে এবং অন্যান্য তাদের অন্য কোনো ব্যাপারে নিয়ে বোধহয় নাগরিকত্ব ইত্যাদি আনার জন্যে। আর করতে গিয়ে করেছে কি, আর তাল সামলাতে পারছে না। এই কম্পিউটারে মিলছে না বলে কম্পিউটারটা তাদের কাছে সবচেয়ে বড় জিনিসে দাঁড়িয়েছে। দেখুন, আইনে, ইলেকশন আইনে বলা আছে যে প্রতিটি ভোটারকে বছরের একবার, মানে ইন্টেন্সিভ রিভিশনের সময় একবার তাকে একটা নোটিশ দিতে হবে। নোটিশটা হলো ফর্ম 4।
4 নম্বর ফর্মে, ওয়েবসাইটে দেখে নেবেন, সেখানে বলা হচ্ছে মহাশয় বা মহাশয়া আপনার নামে আমরা এই ভুল পেয়েছি বা আপনার নাম এই আছে। তা না করে পুরো জিনিসটাকে উল্টে দেওয়া হয়েছে। উল্টে বলা হচ্ছে যে আমি তোমাকে একটা এনুমারেশন ফর্ম দিলাম, তাতে এক গাদা ডিটেল আছে, এবার 2002-এ তোমার নামের সাথে মিলছে কিনা তুমি বলো। পুরো জিনিসটাই উল্টে গেছে। এটা কোনো দরকার ছিল না। ইন্টেন্সিভ রিভিশন করে মৃত লোকদের, ভুয়ো লোকদের, যারা চলে গেছে তাদের নাম বাদ দেওয়া যায়। আমরা আগেও করেছি তো, সব কটা ইলেকশনে তো এরমভাবেই চলেছে। একটু জল মেশানো থাকে রোলে, কারণ পারফেক্ট করা যায় না, কিন্তু সেই রোলেই তো নরেন্দ্র মোদী জিতেছেন, মমতা ব্যানার্জি জিতেছেন, তার আগের পরে তারা সবাই জিতেছে। এই যে লাস্ট রোলে যে জিতেছে তার মানে সব ইনভ্যালিড। এই গণেশ কুমার আসার আগে যেসব রোল হয়েছে সব ইনভ্যালিড। ওর কম্পিউটারে কেন একটা ডিটেল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সে লেফটেন্যান্ট কর্নেল হোক আর সে প্রফেসর হোক আর ভাইস চ্যান্সেলর হোক, কোনো কিছু না দেখে তাকে এক বলছে হাজির হও। এই কী রে বাবা, আমার কাছে হাজির হও। এই হাজির হও জিনিসটা কিন্তু ইলেকশন কমিশনে আগে ছিল না। এই ফর্ম ভর্তি করে আমার কাছে এসে মাথা নত করে দাঁড়াও আগে ছিল না। সেই এসপি সেনের আমল থেকে ছিল যে মানুষকে আমরা বলবো আপনার বেশি সংখ্যায় নিজেদের নাম ভোটার লিস্টে লিখুন এবং ভোট দিন। এই ছিল আমাদের অ্যাটিটিউডটা। এখন পুরোটা পাল্টে দিয়ে যে আপনি প্রথমে আমার দেখে নিতে হবে আপনি প্রথমে ভারতীয় কিনা, আপনি নাগরিক কিনা। এইসব কি ছেলে খালি সে খেলা করছে। নাগরিকত্বটা খুব গুরুতর ব্যাপার। নাগরিকত্বটা ঢুক করে ওরম করে দেওয়া যায় না। নাগরিকত্ব এবং যারা যারা অন্যায়ভাবে রয়েছে ভারতবর্ষে তাদের খুঁজে বার করতে গেলে আরও অনেক বেশি স্কিলের দরকার, অনেক বেশি প্রিপারেশনের দরকার। সেটা একটা আলাদা এক্সারসাইজ। আমি কখনোই বলছি না যে নাগরিক না যারা তাদেরকে ঢোকাতে, কিন্তু সেটার সাথে এটা গুলিয়ে গণ্ডগোলটা করে ফেলেছে, আর কিছুই না। আমাদের সবার ভোগান্তি তার জন্যে। 2002-এর পরে 23-24 বছর পরে যেটা করতে হলো, এর আগেও কি করা যেত না? এবং যেভাবে মানুষকে এত বিরাট, পশ্চিমবঙ্গে বিরাট ভোটার মানুষ রয়েছেন, প্রায় 7 কোটি মানুষ, এবং তাদের সবাইয়ের কাছে তো যাওয়া গেছে, হাউস টু হাউস। তো আমরা জানি এইটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে হচ্ছে বাড়ি বাড়ি যায়, বিএলওরা ডেটা তথ্য জোগাড় করে, এবং সেখানে যদি অসঙ্গতি দেখা গেলে তারা আবার হিয়ারিংয়ে ডাকছে। এগুলো এইসব সবই ঠিক আছে, কিন্তু মানে অনেকগুলো জিনিস হয়তো যেগুলো অনলাইনে করলে সহজ হতো সেগুলো এখনও ওরা ঠিক মতন করে ওঠেনি। মানুষকে ডাকছে এবং যেটা বলা হচ্ছে বহু মানুষ মারা গেছে। ইলেকশন কমিশন তারা এটা নিয়ে খুব একটা গ্রাহ্য করছে বলে মনে হচ্ছে না। ওরা হয়তো ভাবছে যে এগুলো অধিকাংশই যে একটা নির্বাচনের এবং রাজনৈতিক প্রচার। তো যাই হোক, যেটা বলার যে যেহেতু সংবিধান এ ধরনের অধিকার ইলেকশন কমিশনকে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের উচিত ছিল সেখানে তাদের কোঅপারেট করা। এবং প্রায় 100% যারা কাজ করে নির্বাচন কমিশনে সবাই পশ্চিমবঙ্গ সরকারেরই কর্মী, এবং এমনকি বিএলওরাও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে রয়ে গেছেন। এই জায়গায় দাঁড়িয়ে সরকারের উচিত ছিল যে তাদের কর্মীদের উদ্বুদ্ধ করা, এনকারেজ করা, প্রেরণা দেওয়া, যাতে করে একটা সুন্দর লিস্ট তৈরি হয় যেখানে কোনো অবৈধ লোক কেউ থাকবে না এবং কোনো অবৈধ লোকও বাদ যাবেন। এটা তো মানে সে মানে ইন্সপিরেশনটা রাজ্য সরকারের তরফেই আসা উচিত ছিল তাদের কর্মীবর্গের কাছে, কিন্তু আনফর্চুনেটলি সেটা আসেনি। প্রথম থেকেই একটা যে হুমকির যে মানে বাতাবরণ সৃষ্টি হয়েছে, দেখে নেওয়া হবে, মেরে দেওয়া হবে, গাছে বেঁধে রাখা হবে, তার ফলে একটা ভয়ের বাতাবরণ এসেছে। এবং অন্য পক্ষেও কেউ কেউ বলেছেন যে নাম না থাকলে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এইসব ইত্যাদিগুলো ঘটনাগুলো ঘটেছে, যেগুলো কোনোটাই আকাঙ্ক্ষিত নয়। দেখুন, সব দলই রাজনীতি করবে, কিন্তু সরকার তো রাজনীতি করতে পারে না। সরকারের কাজ হচ্ছে কি করে কোঅপারেট করা, সেটাই তাদের কাজ। সেটা কিন্তু আমরা দেখলাম না। এই মুখ্যমন্ত্রী 4টে চিঠি 5টা চিঠি হয়ে গেল লিখেছেন। নির্বাচন কমিশন আমরা জানি তারা কোনো এ ধরনের, তারা একটা কোয়াসাই জুডিশিয়াল বডি। আমরা যেমন সুপ্রিম কোর্টের কাছে চিঠি লিখে প্রত্যাশা করি না যে সে জবাব দেবে, এটাও ঠিক তাই। সেখান থেকে কোনো জবাব না আসারই কথা। পদ্ধতিগত নিয়ম মেনে চলার এই প্রত্যেকেরই দত্ত। যেগুলো অ্যাডভাইস দিয়েছেন সুপ্রিম ইলেকশন কমিশন, হয়তো তারা দেখছে বা শুনছে, তারা যদি মনে করে গ্রহণযোগ্য তারা নিশ্চয়ই সে একটা অ্যাকশন করবে। কিন্তু সাধারণ মানুষের কাছে যে বার্তা দেওয়া যে নির্বাচন কমিশন কারুকে বাদ দিতে চায় না, সবাইকে নিতে চায়,
সেই বার্তাটা ইলেকশন কমিশনের কাছ থেকে ঠিক মতন এসে পৌঁছচ্ছে না, এবং যার ফলে নানান লোকে নানান বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে। জানি না সেটা কতদিন কতভাবে চলবে, তবে প্রথম ফেজটা মোটামুটি যে ধরনের দুশ্চিন্তা ছিল সেটা ঘটেনি। ডিসেম্বরে একটা চিঠিও মুখ্যমন্ত্রী লেখেনি, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ফার্স্ট ফেজটা ভালো ছিল। এখন দেখা যাক এই ফেজটা কিভাবে নির্বাচন কমিশন কিভাবে উতরে যায়। জটিল জটিল জায়গা, জটিল, যত দেরি হবে মানে ভয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে যত দেরি হবে, যদি অ্যাসেম্বলির 5 বছর টার্ম শেষ হয়ে যায়, সংবিধানের 172 দ্বারা বলেছে একটা দিনও দেবার কোনো জায়গা নেই, তখন কিন্তু বিপদ আসার সম্ভাবনা আছে। তথ্যে অসঙ্গতির অভিযোগে নির্বাচন কমিশনের শুনানির নোটিশ পেয়েছেন অবসরপ্রাপ্ত নৌসেনা প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ, দক্ষিণ গোয়ার কংগ্রেস সাংসদ এবং কার্গিল যুদ্ধের সৈন্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ভিরিয়াটো ফার্নান্ডেজ। এসআইআর প্রথম থেকেই কিন্তু যদি দেখি তাহলে ইলেকশন কমিশনের পরিকল্পনাহীনতার অভাব ছিল। ইলেকশন কমিশনের পরিকল্পনার অভাবে কিন্তু যখন বিএলওরা কাজ করছিলেন তখন বিএলওরা সমস্যার পড়েছিলেন, এবং এখন যখন শুনানির কাজ চলছে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহু ক্ষেত্রেই যেভাবে শুনানি চলছে তাতে মানুষের প্রতিনিয়ত হয়রানি হচ্ছে। 91 বছরের বয়স্ক মানুষকে কেন আসতে হবে তুমি বলতে পারো? কেন মানে হাসপাতালের মানে থেকে অ্যাম্বুলেন্স নিয়ে মানুষকে এসে হয়রানির শিকার হতে হবে? কেন দিনের পর দিন আমরা লক্ষ্য করছি যে অসুস্থ মানুষ, তাদেরকে কেন শুনানি কেন্দ্রে আসতে হবে? ফলে ইলেকশন কমিশনের উপযুক্ত পরিকাঠামোর অভাব, কর্মীর অভাব এবং পরিকল্পনার অভাব তো আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পঞ্চম চিঠি, এটাকে একবারে 100% পলিটিক্যাল প্রজেক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যে ফাউলটা করেছে ইডি অফিসে, অর্থাৎ ইডি মানে হানা দিয়েছিল আমরা জানি সবাই আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে। একজন চিফ মিনিস্টার, সংবিধানের শপথ নেওয়া চিফ মিনিস্টার, যেভাবে তিনি ইডির কাজে বাধা দিয়েছেন এবং ফাইল কার্যত স্ন্যাচ করে অর্থাৎ মানে কেড়ে নিয়ে চলে এসছেন, এটা কিন্তু আমি বলছি বড় ইমপ্লিকেশন আছে। সারা ভারতবর্ষে মানে সবাই স্তম্ভিত হয়ে গেছে যে একটা মানি লন্ডারিংয়ের তদন্তে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়ালেন এবং কার্যত বলা যায় যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের হয়ে সওয়াল করলেন এবং তাদের অভিযোগপত্র মানে অভিযোগের ফাইলপত্র যেগুলো ইডি কাছে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্ন্যাচ করে নিয়ে চলে গেছেন, এবং পরে যেভাবে তিনি এই কোম্পানি একটা প্রাইভেট কোম্পানির জন্য মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে গেছেন, সারা পশ্চিমবাংলা তো বটেই, সারা ভারতবর্ষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ক্ষোভ এবং মানে একটা অসন্তোষ তৈরি হয়েছে। এর আগে রাজীব কুমারের ক্ষেত্রে হয়েছিল, সন্দেশখালীর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে কিভাবে শেখ শাহজাহান এবং তার বাহিনী ইডির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং মারধর করেছিল। ফলে ললেসনেস পশ্চিমবাংলা একটা বড় ইস্যু হয়ে উঠছে, মুখ্যমন্ত্রী যেন ললেসনেস তৈরি করার প্রতীক হয়ে উঠছেন। এইরকম অবস্থাতে এসআইআরকে ধরে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মূল্যে, অর্থাৎ এসআইআরের উপর ভর করেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যে ইডি কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে গেছে, সেই ইডি কেলেঙ্কারির থেকে বাঁচার জন্য তিনি কিন্তু এখন পঞ্চম চিঠি, চতুর্থ চিঠিটা দুদিন আগেই দিল, তার মধ্যে পঞ্চম চিঠি তিনি দিলেন। ফলে দেখো প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এসআইআরটাকে তার নিজের রাজনীতির স্বার্থে কিন্তু ব্যবহার করতে চাইছেন। যে প্রশ্নটা আমরা বারবার তুলছি সেটা হলো ইলেকশন কমিশনের নিজস্ব কোনো কর্মী বাহিনী নেই। ইলেকশন কমিশন এই রাজ্য সরকারের প্রতিটি কর্মীর উপর নির্ভর করে এই এসআইআর পরিচালনা করছে। ফলে প্রথম থেকে যে প্রশ্নটা আমরা তুলছিলাম যে এই এসআইআর এক্সারসাইজটাই করছে রাজ্য প্রশাসনের উপর ভিত্তি করে। ফলে এখানে এমন সম্ভাবনা প্রবল আছে যে এই অব্যবস্থাগুলো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রজেক্ট। এমন হতেই পারে যে যেমন ইলেকশন কমিশনের ব্যর্থতার জায়গা আছে, পরিকল্পনার অভাবের জায়গা আছে, তেমনি সচেতনভাবে রাজনৈতিক কারণে এই নানা রকম হয়রানিগুলোকে তৈরি করে এর পলিটিক্যাল ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস দিতে চাইছে। এত মানুষের মৃত্যু কেন হবে? আমার দেশের সাধারণ নাগরিকের কেন মৃত্যু হবে এই প্রশাসনিক কাজ করার জন্য? এবং এই কাজটাকে সবাই সাধুবাদ জানাবে। নাগরিকত্ব নির্ধারণ অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু যারা বিখ্যাত মানুষ, অর্থাৎ যারা দেশকে একসময় মানে দেশের সুনাম অর্জন করেছেন বিদেশের নানা জায়গায়, অমর্ত্য সেনের মতো মানুষ, তাদেরও নাগরিকত্ব নিয়ে কেন প্রশ্ন উঠবে?
এবং এরম বহু বিখ্যাত মানুষের নাগরিকত্ব নিয়ে কেন প্রশ্ন উঠবে? এই প্রশ্নগুলো কিন্তু ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে, কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসেবে জবাব পাচ্ছি না। কাজেই প্রশ্নটা হচ্ছে যে প্রশাসনিক কাজের সঙ্গে কি রাজনৈতিক উদ্দেশ্য মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে? এটা কাম্য নয়। ভারতবর্ষের মতো লার্জেস্ট ডেমোক্রেসির একটা দেশে একটা সুস্থ নাগরিকত্ব নির্ধারণ কর্মসূচি অবশ্যই থাকা উচিত, কিন্তু তা নিয়ে মানুষের হয়রানি বা অকারণ মৃত্যু এইগুলো একেবারেই কাম্য নয়। নাগরিকত্ব নির্ধারণের সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মানে যারা অনুপ্রবেশকারী তাদের আইডেন্টিফাই করতে হবে এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, বিতাড়ন করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কিছুদিন আগে বিহারে এসআইআর হয়েছে, সেখানে প্রায় 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে পরিচয়পত্র মানে অন্য জায়গায় তারা কাজ করতে গেছে এরম কিছু মানুষ আছে। তার মধ্যে কতজন অনুপ্রবেশকারী ছিল সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি ইলেকশন কমিশনের কাছ থেকে। আর অনুপ্রবেশকারী থাকলে তাকে অ্যাকচুয়ালি ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত করা উচিত, কিন্তু সেই কাজ তো রাজ্য প্রশাসনের করা উচিত। তাহলে এখানে রাজ্য প্রশাসন বা যে কোনো রাজ্যের ক্ষেত্রে তাদের যে সিস্টেম, সেন্ট্রাল সিস্টেম, সেইটাকে তো অনেক বেশি শক্তপোক্ত করা উচিত ছিল। কেন অনুপ্রবেশকারীরা এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড পাবে সেটা দেখার দায়িত্ব তো রাজ্য প্রশাসনের। কাজে সেই গাফিলতিটাও কিন্তু সামনে চলে আসছে, এবং সেটা যদি হয়েও থাকে যারা যথার্থ ভোটার তারা কেন বঞ্চিত হবে? অনেকের নাম বাদ যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত পরিচয় পত্র চাওয়া হচ্ছে তার মধ্যে পাসপোর্ট চাওয়া হচ্ছে। পাসপোর্ট ভারতবর্ষের 7 থেকে 8% মানুষের আছে। জমির দলিল চাওয়া হচ্ছে। জমির দলিল কি সিটিজেনশিপের প্রমাণ হতে পারে? অনেক প্রশ্ন রয়েছে, এবং আমরা আশা করব যে আমাদের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টও এই ব্যাপারে একটু দৃষ্টিপাত করবেন, কারণ মানুষের হয়রানি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানুষের স্বার্থেই এসআইআর, এবং সেই কাজ নির্বাচন কমিশন করে চলেছেন, ভালো কথা, কিন্তু অকারণ অযথা হেনস্থা, মানুষের মৃত্যু, এগুলো কিন্তু এসআইআরের সঙ্গে চলছে, যেটা একেবারেই কাম্য না। এরই মধ্যে উত্তর 24 পরগনায় বাদুড়িয়ায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে মৃত্যু হলো উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা অনিতা বিশ্বাসের। পরিবার সূত্রে খবর, 2002-এর ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাকা হয় তাকে। 5ই জানুয়ারি শুনানিতে হাজিরা দেন তিনি। পরিবার সূত্রে দাবি, শুনানিতে হাজিরা দেবার 2 দিন পর অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ অবস্থায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই রবিবার রাতে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, এসআইআর এর শুনানিতে ডাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি, তার জেরে মৃত্যু। 5 তারিখে যখন হিয়ারিং এ ডাকে তখন আমার দিদি নিয়ে যায় হিয়ারিং এ, যাই বিডিও অফিসে। ওখানে গেলে এবার ওখানে কি হয়েছে সঠিক বলতে পারবো না। বাড়ি আসার পরে যখন আমি বলি যে কি হয়েছে, হিয়ারিং কি সম্পূর্ণ হয়েছে, দেখলাম যে ঠাম্মার মুখটা অন্ধকার, একটা টেনশন মতো ভাব। এসআইআর নাম না থাকলে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে। উনি একটা ভয় পেত যে 2 দিন ধরে টেনশন করে, বুধবার দিনকে মানে সকাল 11টার দিকে ওনার হঠাৎ মানে কথাটা বন্ধ হয়ে যায়। টেনশনের কারণে ওনার স্ট্রোক হয়েছে। আর হয়েছে প্রথম হিয়ারিং এর নাম এসেছিল, আমার মার 2002 সালে নাম নেই। আর শুধু টেনশন করতে, হিয়ারিং এর জন্য টেনশন করতে বেশি। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। একটা অপরিকল্পিতভাবে এত বড় একটা বৃহৎ কাজ, সেই কাজটাকে এত চটজলদি সময়ে যখন বাস্তবায়িত করতে যাচ্ছে, মানুষের কাছে এটা একটা অনেক বড় প্রেসার হয়ে যাচ্ছে, তারই ফল এই মৃত্যু। উনি অসুস্থ ছিলেন, এসআইআর আতঙ্কে মৃত্যু, এটা একদম মিথ্যে কথা। ওনারা ভুগছেন এসআইআর আতঙ্কে। ওনাদের যা পরিস্থিতি তাতে পাঁচতলার মাঠে সরে যাচ্ছে, যার জন্য ওরা বিভিন্ন জায়গায় এরকম ছুটে বেড়াচ্ছে। উনি বয়স্ক মানুষ, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে চাপানুতর চলছে। সেই আবহে এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে 2টি বুথ থেকে অন্তত 600 জনকে নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হলো। প্রতিবাদে কাটোয়া বর্ধমান রোডের গাঙ্গুলিডাঙ্গায় অবস্থান বিক্ষোভে বসেন গ্রামবাসীদের একাংশ। অসংখ্য প্রায় 70-80% মানুষের নোটিশ ধরানো হয়েছে এই রাতারাতি। এই সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে, 80 বছর বয়সের বেশি,
যার 90 বছর, স্ট্রোকের রোগী, হাসপাতালে ভর্তি আছে, তাদের এইভাবে মানুষকে হেনস্থা করে এসআইআর আমরা চাইনি। এত মানুষের যদি নোটিশ ধরিয়ে দেওয়া হয় তাহলে তো দুর্ভাগ্যজনক। কেতুগ্রাম বিধানসভার আওতায় পড়ে 281 নম্বর ও 282 নম্বর বুথ। এর মধ্যে 281 নম্বর বুথে 948 জন ভোটার রয়েছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকার অভিযোগে রবিবার পর্যন্ত এই বুথে অন্তত 220 জনকে নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে 282 নম্বর বুথে ভোটার সংখ্যা 1216 জন। এই বুথ থেকে অন্তত 351 জনকে নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে। এটা দিনের পর দিন বাড়তে থাকছে, এইভাবেই চলছে। আর আমরা তো কমিশনের নির্দেশ মতন যেমন ওনারা নির্দেশ দিয়ে যাচ্ছেন সেইভাবেই কাজ করে যাচ্ছি। তারপরে এত কেন ডিসক্রিপেন্সি, এত কেন হবে, সেটাও আমরা বুঝে উঠতে পারছি না। যদি হিয়ারিং যেতেই হয় তাহলে যেন হিয়ারিংটা এই স্কুলে স্থানীয় এই বুথেই যেন হয়, এত মানুষকে যেন হয়রানি করে আর বিডিও অফিস অব্দি না যেতে হয়, এটাই গ্রামবাসীদের চাহিদা। এদিন প্রায় ঘণ্টা দিনেক অবস্থান বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসেন এই আরো। ওনাদের দাবি আমরা যথাস্থানে পৌঁছে দেবো এবং আমরা বিবেচনা করব, আমাদের দিক থেকে যতটা করণীয় আমরা করব। গোটা ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। এমন একটা সরকার এসছে পুরোটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এরা কিন্তু স্থায়ী বাসিন্দা। আমরা আমাদের এদের যে ভোটার লিস্ট তাতে দেখা যায় সবই ঠিক আছে, কি লজিস্টিক ওদের ভুল আছে, ওদের যারা কর্মকর্তা যারা ছবি তুলেছেন সেগুলো ওদের হয়তো ভুল থাকতেই পারে। একটা সরকারের যে বুদ্ধি চাল চালছে যাতে বাদ দেওয়া যায়, কিছু লোককে বাদ দিয়ে দেবো। যখন ডেকেছে আপনারা যাবেন, আপনাদের বৈধ কাগজপত্র থাকলে দেখাবেন। আর আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে না। আপনারা বলছেন যে গ্রামে এসে হ্যারিং করতে, এটা কখনোই হবে না। যখন ডেকেছে আপনারা যাবেন আপনাদের কাগজপত্র নিয়ে। আমরা এটাই বারবার বলতে চেয়েছি যে তৃণমূলের যে ভোটাররা আছে তাদের মধ্যে অনেক জল মেশানো আছে, কাগজপত্র থাকলে কোনো অসুবিধা নেই। একদিকে শুনানি ঘিরে লাগাতার হেনস্থা হয়রানির অভিযোগ, এই আবহেই ফের সিইও দপ্তরের সামনে মিছিল করলেন তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। মুর্শিদাবাদের ভগবানগোলার মৃত বিএলও হামিবুল ইসলাম ও মুর্শিদাবাদের খড়গ্রামের মৃত বিএলও জাকির হোসেনের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার সিইও দপ্তরের সামনে মিছিল করেন তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। ভগবানগোলা 2 নম্বর ব্লকের 282 নম্বর বুথের বিএলও হামিবুল ইসলাম রানীতলার চরকৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। পরিবার অভিযোগ করেছিল এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা করেন হামিবুল। উনি বলতেন যে এসআইআর এর প্রচুর চাপ, এইসব কাজ আমি করতে পারছি না, আমার বাবাকে আজকে আত্মহত্যা কেন করতে হলো, এইসবের জবাব চাই। কিন্তু পরিবার ও তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির হইহট্টগোলের মধ্যেই কাহানি মেড টুইস্ট। ভগবানগোলার এই বিএলওর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন বুলেট খান নামে এক ব্যক্তি, পেশায় বেসরকারি ব্যাংকের লোন এজেন্ট। পুলিশ সূত্রে দাবি মৃত বিএলওর থেকে 20 লক্ষ টাকা ধার নিয়েছিলেন বুলেট খান। সেই টাকা ফেরত দেওয়া তো দূর, উল্টে হুমকি দিচ্ছিলেন। মৃত বিএলওর দেহের পাশ থেকে উদ্ধার সুইসাইড নোটের নাম ছিল ধৃত বুলেটের। পরিবারের করা এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। ধৃতকে এদিন 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে লালবাগ মহকুমা আদালত। ধৃত বুলেট তৃণমূল সমর্থক বলে দাবি স্থানীয়দের একাংশের। এ প্রসঙ্গে ভগবানগোলার তৃণমূল বিধায়ক বলেন, যে দলেই থাকুক না কেন অপরাধ করলে শাস্তি হবেই। অন্যদিকে মুর্শিদাবাদের খড়গ্রামের বিএলও জাকির হোসেনের পরিবার অবশ্য এখনো মৃত্যুর জন্য এসআইআর এর কাজের চাপকেই দায়ী করেছে। বাবা বিএলও হিসাবে ছিলেন, এই যে এসআইআর চলছে সেখানে বিএলও হিসাবে ছিলেন। এসআইআর কাজ চলছিল, সেখানে যে অপরিকল্পিত যে কাজ ছিল সেটার জন্য অনেক চাপে থাকতো। সবের বাড়ি বাড়ি যাওয়া, তারপরে স্কুলের ডিউটি করতে হতো, অনেক চাপে থাকতো সবসময়। আমাদেরকে বলতো যে এই চাপ তো নিতে পারছি না, এত চাপ আর এত কাজ আসছে। ডাটা এন্ট্রির কাজই করছিলাম, তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, বুকে ব্যথা শুরু হয়, যার কারণে অ্যাটাক করে মারা যায়। তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তর চত্বর। দপ্তরের সামনে ব্যারিকেড করে পুলিশ। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমরা আরো একবার দেখি যে পুলিশের ছয়লাভ রয়েছে, কিন্তু এই আজকে যেটা দেখা যাচ্ছে যে একেবারে ব্যারিকেড এমন ভাবে করা হয়েছে যাতে ওই ব্যারিকেড থেকে এই অধিকার রক্ষা কমিটির বিএল অধিকার রক্ষা কমিটির সদস্যরা যাতে বেরিয়ে আসতে না পারেন, সেইভাবে পুলিশের ব্যবস্থা রয়েছে। আজ বিএলও অধিকার রক্ষা কমিটির 50তম দিনে আমরা পা রেখেছি এবং এই 50তম দিনে আমরা যে এসে পৌঁছেছি সেখানে আমরা আমাদের 9 জন বিএলও বন্ধুকে হারিয়েছি।
সব থেকে দুর্ভাগ্যের বিষয় এটাই, আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা আমাদের মাথা অবনমিত হয়ে যাচ্ছে এইটা ভেবে যে একজন শিক্ষক গত পরশুদিন মুর্শিদাবাদের ভগবান গোলার দক্ষিণ চক্রের একজন প্রধান শিক্ষক, উনি নিজের অবসাদ মানে এতটাই অবসাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে উনি স্কুল চত্বরের ভিতরে আত্মহত্যা করেছেন। এটা চরম একটা দুঃখের বিষয় আমাদের কাছে। আমরা বারংবার ইসিআইতে এসেছি, ইসিও দপ্তরে এসেছি, আমরা আমাদের ডেপুটেশন জমা দিয়েছি, আমরা যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো জমা দিয়েছি এবং পূর্ববর্তী নমিতা হাসদা এবং জাকির হোসেন এরকম বহু বিএলও আত্মঘাতী হয়েছেন, কেউ কেউ ব্রেন স্ট্রোকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মারা গিয়েছেন। একজন বিএলও এমনও রয়েছেন যিনি রাস্তা দিয়ে চলতে চলতে অন্যমনস্ক হওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়, উনি মারা গেছেন। এইভাবেই বিএলওদের যে মৃত্যু মিছিল, সেই মৃত্যু মিছিল কিভাবে থামবে তার জন্য আমরা বারংবার ডেপুটেশন জমা দিতে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আমরা পাইনি। এদিকে বিএলও অ্যাপের যে ডিফিকাল্টিজ সেটা নিয়ে কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে আছি, যবে থেকে আমাদের এই ডিজিটাইজেশন করতে বলা হয়েছে সেদিন থেকে আমরা বলে আছি যে বিএলও অ্যাপের যে অক্ষমতাগুলোকে না শুধরে দিলে কখনোই একটা সুস্থ এসআইআর হতে পারে না। সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, সেটা একেবারেই প্রমাণ হয়ে গেল এইভাবে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস আমাদের প্রত্যেকের এক একটা পার্টে দেখা যাচ্ছে 60%, 70% লজিক্যাল ডিসক্রিপেন্সিস হাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাদের থেকে নথি নিয়ে নেওয়া হয়েছিল অলরেডি, শুধুমাত্র এআই জেনারেটেড যে ভুলগুলো, সেই ভুলগুলোর জন্য আবার সেই নামগুলোকেই, যাদের নথি আমরা অলরেডি জমা নিয়ে আমরা ম্যাপিং করেছি, সেই নামগুলো আবার কিন্তু বারবার করে ফেরত আনা হচ্ছে। এবং এসআইআর এর এই যে শুনানি, এই শুনানির চাপ আমাদের উপরে এমনভাবে পড়ছে, সেই শুনানির চাপ সহ্য করতে না পেরে বিএলওরা আত্মঘাতী হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সিইও গণেশ কুমারের কাছে দিল্লিতে অলরেডি উনি চিঠি পাঠিয়ে দিয়েছেন। আমাদের সমস্যাগুলো কিন্তু কোনোভাবেই গণেশ কুমারের কান অবধি পৌঁছচ্ছে না। উনি কেন এইরকম ভাবে চুপ করে বসে রয়েছেন সেটা বুঝতে পারছি না, কারণ আমরা তো ওনার এখন একজন স্টাফ। আমাদের সমস্যাগুলো উনি যদি না বোঝেন, উনি যদি না শোনেন, তাহলে আমরা কার কাছে এই সমস্যাগুলো শোনাবো বা কার কাছে আমরা জানাবো? আমাদের যে বারবার যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের একটা সমস্যা আজকেই আমার কাছে এসেছে। আমারই একজন পার্টের বিএলও আছেন যিনি এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কিন্তু কবলে পড়েছেন। ওনার হাজবেন্ডের নামের বাংলা স্পেলিং ভুল হওয়ার জন্য ওনাকে হয়তো শুনানিতে যেতে হবে। উনি কিন্তু এই আমার পার্টের বহু পুরনো ভোটার। আমাদের পার্টে যে সমস্ত ভোটাররা রয়েছেন তারা সবাই বৈধ ভোটার। ঠিক আছে, আমি মেনে নিলাম যে হয়তো কিছু ভোটার, কিছু অনুপ্রবেশকারী থাকতে পারে, সেটা ইসিআই নিশ্চয়ই দেখবে, তারা দেখুক, সেইগুলো দেখুক, এসআইআর সুস্থভাবে হোক। কিন্তু যারা বৈধ ভোটার, সেই বৈধ ভোটারদের নাম যেন কোনোভাবেই বাদ না যায়, তার জন্য আমাদের বিএলও অধিকার রক্ষা কমিটি কিন্তু লড়ে চলেছে, আন্দোলন করে চলেছে এবং চলতেই থাকবে। এনুমারেশন পর্বটা চলাকালীনই প্রায় 10 বারের কাছাকাছি বিএলও অ্যাপে নতুন করে চেঞ্জ নিয়ে আসা হয়েছে। আজকে সকালবেলা উঠে দেখি একটা নতুন চেঞ্জ, তারপরের দিন সকালবেলা উঠে দেখি আবার একটা চেঞ্জ, তারপরের দিন সকালবেলা দেখি আর একটা চেঞ্জ। মানে এরম করে সেগুলো যে কি করতে হবে সেটা কিন্তু কেউ কিছু বলছে না। নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে এই কাজগুলো করতে হচ্ছে। এটা তো একটা ব্যাপার গেল। আমরা বারবার করে সিও দপ্তরকে ডেপুটেশন দিয়ে, নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়ে আমরা বলেছি যে এইভাবে কাজ করালে বিএলওদের উপর চাপ পড়ছে, অনেকে মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর ডিজিটাল ডিভাইসে সবাই কাজ করতে অভ্যস্ত নন। যারা যারা অভ্যস্ত তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা অভ্যস্ত তাদের তো অভ্যস্ত নয়, তাদের তো অসুবিধা হচ্ছে। তাদেরও একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হোক। রাজ্য সরকার কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর দিল না ইচ্ছে করে। আমরা দেখেছি যে বিহারে প্রায় 1000 ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের রাজ্যে একটিও দেওয়া হলো না। অথচ রাজ্য সরকার, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার করে বলছেন আমরা বিএলওদের পাশে আছি, বিএলওদের পাশে আছি। উনি যখন একজন বিএলও মারা গেলেন, তিনি হঠাৎ করে দেখলাম দিল্লিতে চিঠি লিখলেন যে এসআইআর পর্বটা আপাতত স্থগিত রাখা হোক, বন্ধ করে দেওয়া হোক। উনি যেটা বলতে চাইলেন যে আমরা বিএলওদের এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনিই তো প্রথম থেকেই বিএলওদের ভয় দেখাচ্ছেন। উনি বারবার করে বলছেন যে আপনারা সরকারি কর্মচারী, মনে রাখবেন এসআইআর শেষ হয়ে গেলে শুরুতেও আপনারা সরকারি কর্মচারী, আর যখন শেষ হয়ে যাবে তখনও আপনারা সরকারি কর্মচারী। স্বাভাবিকভাবে প্রথম থেকে কিন্তু একটা মেন্টাল প্রেশার, ঠিক একইভাবে বিরোধী দলনেতাও কিন্তু মেন্টাল প্রেশার দিয়ে গেছেন বিহারের উদাহরণ দিয়ে দিয়ে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে
আমরা বারবার করে সিও দপ্তরে বলেছিলাম যে বিএলওদের যে যারা মারা যাচ্ছেন তাদের পরিবারগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে। ম্যাক্সিমামই হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, হয় প্যারা টিচার, নাহলে আইসিডিএস কর্মী, তাদের সামান্য মাইনে, তাদের ব্যাপারটা সমাধান করতে হবে। নির্বাচন কমিশন আমাদের প্রথমেই বলেছিল যে এই ধরনের কোনো প্রভিশন বিএলওদের জন্য নেই, যদিও ভোট কর্মীদের জন্য আছে। আমরা বললাম এটা করতে হবে, যেহেতু সারা দেশেই প্রায় এসআইআরটা হবে, আপনাদেরকে ব্যবস্থা করতে হবে। ওনারা কিন্তু আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন এবং বললেন যে দিল্লিতে আমরা প্রস্তাব পাঠাবো, তবে রাজ্য সরকার যদি কংক্রিট একটা রিপোর্ট পাঠায়। কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী রিপোর্ট পাঠাননি, বা তার যে অ্যাডমিনিস্ট্রেশন বা তার যে প্রশাসন তারা কিন্তু রিপোর্ট পাঠাননি। তার ফলে যেটা হচ্ছে যে আজকে যারা এই যে ফ্যামিলিগুলো এবারে তো নিঃস্ব হয়ে গেছে, তারা আশঙ্কায় ভুগছে যে তাদের কি হবে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনারা ব্যবস্থা নিন, ডিএমদের বলুন তাড়াতাড়ি করে রিপোর্ট পাঠাতে, যাতে করে ইসিআই কাছে তারা এই রিপোর্টগুলো পাঠাতে পারে এবং কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করতে পারে। তার সাথে সাথে আমরা ইসিআইয়ের কাছেও আবেদন করাবো যে আপনারা এত ঘন ঘন নির্দেশ পরিবর্তন করবেন না। একটা নির্দেশ যদি পরিবর্তন করতে হয় টাইম নিয়ে নিন, তারপর ট্রেনিং দিন বিএলওদের, তারপরে আপনারা বলুন, কাজ করতে কিন্তু অসুবিধা হবে না। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে ঝামেলা হচ্ছে, কালকে নো ম্যাপিং নিয়ে ঝামেলা হচ্ছে, কালকে ফটো নিয়ে ঝামেলা হচ্ছে, কত রকমের সমস্যা। এবং এআই যে ভার্সনটা ব্যবহার করেছিল সেখানে সত্যি সত্যি কিছু ত্রুটি থেকে গেছে। সামান্য বানান ভুলের জন্য কেন মানুষকে হয়রানি করা হবে? সামান্য যদি মাঝখানের নামে ভুল থাকে তাহলে কেন তাকে হিয়ারিংয়ে ডাকা হবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যেও প্রথম থেকে ছিল। তো যাই হোক, নির্বাচন কমিশন সেটা সমাধান করছেন কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, যারা অসুস্থ, যারা ইনফার্ম এবং ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ, তাদের জন্য ব্যবস্থা করেছেন। কিন্তু সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। যদি পরিকল্পনা করে নির্বাচন কমিশন সব কিছু করতো, আমরা মনে করতাম, আমরা প্রথম থেকে যেহেতু এসআইআরকে সাপোর্ট করেছি, এটার বিরোধিতা আমরা করব না, কিন্তু নির্বাচন কমিশনের পরিকল্পনা করা দরকার ছিল এবং পরিকল্পনার অভাব ছিল, এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হতে বাকি আর 1 মাস। এখন অনেককেই ডেকে পাঠানো হচ্ছে, তথ্য চাওয়া হচ্ছে, শুনানি চলছে। শুনানি জেরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ অব্দি উঠছে। রোগগ্রস্ত বহু বৃদ্ধ বৃদ্ধাকে শুনানির জন্য কষ্ট করে হাজির হতে হচ্ছে, তাদের হেনস্থা হতে হচ্ছে বলেও অভিযোগ। এই আবহেই এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবারের জন্য চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, দেখা যাচ্ছে এসআইআর এর শুনানির সময় ভোটাররা প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন, কিন্তু বহু ক্ষেত্রে নথি জমা দেওয়ার পরও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। ভেরিফিকেশনের সময় এই ডকুমেন্টগুলোকে নট ফাউন্ড বা রেকর্ডে নট অ্যাভেলেবল বলে দেখানো হচ্ছে এবং এর প্রেক্ষিতে ভোটারদের নাম ভোটার রোল থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোনো সিংহীর পত্রাবলী হবে ভবিষ্যৎ, বই বেরোবে। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সামনে চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নিয়ে আগাগোড়াই আপত্তি করে আসছে তৃণমূল। বারবার এই নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জ্ঞানেশ কুমারকে দেয়া চিঠিতে এই নিয়ে নির্দিষ্ট করে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার লেখা চিঠিতে তিনি লিখেছেন, শেষ এসআইআর এর প্রেক্ষিতে ডিজিটালাইজ ডেটাবেস না থাকলে যেগুলি স্থানীয় ভাষায় ছিল সেগুলিকে এআই টুল ব্যবহার করে ইংরেজিতে ট্রান্সলেট করা হচ্ছে। এই ট্রান্সলেশনের সময় ভোটারদের নাম, বয়স, লিঙ্গ এবং সম্পর্ক এবং অভিভাবকের নামের ক্ষেত্রে বড় ভুল হচ্ছে। এর ফলে প্রচুর ডেটা মিসম্যাচ হচ্ছে, যা বৈধ ভোটারদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে। এরই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির শেষে লিখেছেন, আমি বিশ্বাস করি এই ইস্যুতে আপনি অবিলম্বে নজর দেবেন, শুধুমাত্র নাগরিকদের যন্ত্রণা, হেনস্থা বন্ধ করার জন্য নয়, তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার স্বার্থে। 2005 সালে মুখ্যমন্ত্রী যেদিন এই কাজটি করেছিলেন, তার আগে তো 2003-এর এসআইআর হয়েছে। এখানে যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দেওয়ার মতো, এটা কার্যত একটা দেশবিরোধী অবস্থান। একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডিং, আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আমরা তো তার কাগজটার খোঁজ করছি। এসআইআর নিয়ে বিক্ষোভ, অসন্তোষ, হয়রানির অভিযোগ, আর তা নিয়ে রাজনীতির দড়ি টানাটানি চলছেই। এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোটের ওয়ার্ম আপ। শুধু মাঠে ময়দানে নয়,
এখন সোশ্যাল মিডিয়াতেও পুরো দস্তুর প্রচার যুদ্ধ চলে। বিরোধীদের টেক্কা দিতে গত বছর অক্টোবরে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে ওয়েবসাইট লঞ্চ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের মুখে ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কনক্লেভ করলেন তিনি। টাইমলাইন বেঁধে ঠিক করে দিলেন ভোটের টাস্ক। দুদিন পর 15 তারিখ থেকে আগামী 5 দিন আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়ায় লড়বেন, 5 দিনের প্ল্যান যেন সবার কাছে থাকে। 100 দিন সময় থাকলে এরকম 20 বার প্ল্যান তৈরি করে আগামী 100 দিনের আমাদের টাইমলাইন আমাদের সবাইকে তৈরি করতে হবে, যে প্রত্যেক ঘন্টায় প্রত্যেক জায়গায় গিয়ে যেখানে আমাদের বিরুদ্ধে পোস্ট করা হচ্ছে, আমাদের ছোট করে দেখানো হচ্ছে, কোন পোস্টে বিজেপির নেতারা গিয়ে পোস্ট করছে, বিজেপির কর্মীরা গিয়ে পোস্ট করছে, টাকা ছড়াচ্ছে, অর্থবল বনাম জেদের লড়াই। অতি জেদ ভালো নয়। জেদে মানুষের, অন্যায় জেদে মানুষের মৃত্যুই হয়। কিসের যোদ্ধা আমি জানি না। হ্যাঁ, আমরা ডিজিটাল যোদ্ধায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা প্রত্যেকে ফিজিক্যাল যোদ্ধা। নিশ্চয়ই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করব। তো যোদ্ধা পদ্ধত বড় বড় ভাষণ বাতেলা। দয়া করে ফলস আইডি থেকে বাপমা তুলে গালিগালাজ করাবেন না। আর আপনারা, আপনাদের পিসি অনেক ভাষা জানে, আপনারা যে ভাষায় কথা বলবেন তার মধ্যে থেকে আমরাও সে ভাষায় উত্তর দেব। মিলন মেলার মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবো, 50-এর নিচে। বিজেপির অনেক অর্থবল আছে, কিছু চাইলে বিজেপি, আর সেটা অমিত শাহ নিজে বলেছে যে हम लोग जो चाहे वो करेंगे, सच को झूठ, झूठ को सच, चाहे अच्छा हो बुरा हो, कुछ भी दिखाएंगे। উনি যে বলছেন যে ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যেগুলো পোস্ট হয়, যে ভিডিও হয়, সেটি মিথ্যে। উনি যদি পারেন প্রমাণ করুন, কোর্টে যান। কারণ আমাদের তো আর ফটোশপে নাম বদলায় না, বা হঠাৎ হঠাৎ আইটিতে নাম বদলায় না। আমাদের পার্টির ছেলেরাই কাজ করে। ডিজিটাল যুদ্ধে পিছিয়ে নেই বিজেপিও। রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মানুষের অসন্তোষকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় তারাও ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে। এই তৃণমূলের যে এই হোয়াটসঅ্যাপ ফ্যাক্টরি, এই যে ফেক ন্যারেটিভের ফ্যাক্টরি, কোটি কোটি কালো টাকা দিয়ে তারা চালাচ্ছে, সেই পন্থা ভারতীয় জনতা পার্টির প্রয়োজনীয়তাই হয় না। তার কারণ ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরাই সাইবার যোদ্ধা হয়ে 365 দিন বাস্তবটাকে তুলে ধরে, যেটা পশ্চিমবঙ্গের হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন, এবং তাতেই তো কুপকাত হয়ে যাচ্ছে। 26-এর ভোটের আগে কোমর বেঁধে নেমেছে আলিমুদ্দিনের আইটি সেলও। তবে ফেসবুকে লাইক শেয়ারের বন্যা বইলেও ভোটযন্ত্রে কি প্রভাব পড়বে? বাকিদের সঙ্গে আমাদের বেসিক ফারাকটা হচ্ছে আমরা সত্য কথাটা স্পষ্টত মানুষের কাছে পৌঁছক, এটাই চাই। এই নাটকবাজির কায়দা, নানান চিত্রনাট্য তৈরি করে করে চলা, এটা অপোজিশন করতে পারে, তৃণমূল বিজেপিরা করতে পারে, কিন্তু আমরা সত্য কথাটা মানুষের কাছে, ফ্যাক্টস অবজেক্টিভলি মানুষের কাছে পৌঁছক, এটা আমরা চাই। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কে চালায়? চালায় হচ্ছে বিদেশি শক্তি। সুতরাং বিদেশি, আমরা যদি মনে করি যে সোশ্যাল মিডিয়ার উপর দাঁড়িয়ে ইলেকশন জিতবো, তাহলে কিন্তু আমরা নিজেদের এই ইলেকশন জেতা হারাটা বিদেশি শক্তির হাতে অনেকটাই তুলে দিচ্ছি। অ্যালগোরিদমে যদি সামান্য চেঞ্জ করে দেয়, আমি 1000 চেষ্টা করেও পৌঁছতে পারবো না, আবার একজন খুব কম চেষ্টা করে অনেকের কাছে পৌঁছে যাবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া ছাড়াও কিন্তু আমাদেরকে কিছু নির্ভরতা রাখতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।